সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষার্থী, যারা আজকের আমাদের এই লাইভ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। স্কুল অফ এক্সিলেন্স বরাবরই তাদের আমাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ করার চেষ্টা করে থাকি এবং বৈশ্বিক যে সমস্যাগুলো আছে, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, যে সামাজিক সমস্যা অথবা এডটেকের সাথে সম্পর্কিত অথবা সম্পর্কিত নয় এমন সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় সমস্ত পৃথিবীতে আমরা জানি যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বর হামলা, যে হামলার কারণে আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই হামলার প্রতিবাদে আজকে যে বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয়েছে, আহ সেই উপলক্ষেই মূলত স্কুল অফ এক্সিলেন্সের আজকের এই বিশেষ আয়োজন, এই বিশেষ সেমিনার। যে সেমিনারে আমাদের মাঝে অত্যন্ত গুণী একজন মানুষ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আলাউদ্দিন মোহাম্মদ ভাই। আসলে ওনার পরিচয় দিতে গেলে যে পরিচয় দিই সেটাই আসলে কম হয়ে যায়, কম বলা হয়ে যায়। আলাউদ্দিন মোহাম্মদ ভাই একজন স্কলার এবং তার সাথে উনি একজন রাজনীতিবিদও বটে। এবং একই সাথে আলাউদ্দিন ভাইয়ের আরো একটা পরিচয় যদি আমরা দিতে যাই, তাহলে বলতে হয় যে আলাউদ্দিন ভাই আমাদের যে প্রেমের শুভ্র গোলাপ আছে, প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনের জামাতা। তার মানে আলাউদ্দিন ভাই প্যালেস্টাইনে বিয়ে করেছেন। সুতরাং ফিলিস্তিনের সাথে আলাউদ্দিন ভাইয়ের যে সম্পর্ক, যে বোঝাপড়া, তার যে নিবিড় সম্পর্ক ফিলিস্তিনের সাথে, সেই সম্পর্কের জায়গা থেকে আমরা জানার চেষ্টা করব যে ফিলিস্তিনের বর্তমান অবস্থায় ফিলিস্তিনের জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, বা পৃথিবীর মানুষের আসলে কি করণীয়, আমরা ফিলিস্তিনকে নিয়ে কিভাবে কাজ করতে থাকি, কাজ করতে পারি। তার সাথে আমরা মূলত আহ ফিলিস্তিনের যে ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব যে একদিনে তো আসলে এই অবস্থা তৈরি হয়নি, তাহলে ঠিক কিভাবে কিভাবে ফিলিস্তিনের সমস্যাগুলো তৈরি হলো, ইহুদিবাদীদের উত্থান কিভাবে ঘটলো। এই সমস্ত আলাপে আলাউদ্দিন ভাই আমাদের সাথে থাকবেন। আলাউদ্দিন ভাই, আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও এবং আপনার সাথে যারা উপস্থিত আছেন আমাদের সাথে অনলাইনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আজকে আমরা একটা সুন্দর আলোচনা উপভোগ করতে পারবো। ধন্যবাদ ভাই। আসলে ভাই, আমরা সবসময় ফিলিস্তিনের জন্য যে পরিমাণ আবেগ অনুভব করি, এটার মূল কারণ হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানদের যে প্রথম কিবলা, সেই কিবলা, এবং তার সাথে আসলে কেবলা কিংবা মুসলমানিত্বের ঊর্ধ্বে গিয়েও ফিলিস্তিনের জন্য আসলে যে মানবিক বোধ আমাদের অন্তরে জাগ্রত হয়। এইটার মূল ব্যাপারটা হচ্ছে আমরা যখন জন্মেছি, আমরা এখন যারা মানে আমাদের আমাদের থার্টিজ যারা পার করছি, তারা জন্মেছি যখন, তারপর থেকেই যখনই আমরা পেপার পত্রিকা পড়ছি, আমরা সংবাদ মাধ্যমে আমরা দেখছি, এমনকি খুব ছোটবেলায় যে আমরা ঈদ পালন করলাম কিছুদিন আগে, যখন আমরা ছোটবেলায় ঈদের মাঠে যেতাম তখন দেখতাম যে আমাদের যিনি ইমাম সাহেব আছেন বা ঈদের মাঠে যিনি খতিব থাকতেন, তিনি মোনাজাতে গিয়ে বলতেন বসনিয়া এবং চেচনিয়ার সাথে ফিলিস্তিনিদের যে মানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তিনি আলাদা করে দোয়া করতেন। তো সেখান থেকেই মূলত আসলে ফিলিস্তিন সম্পর্কে আমার জানা, আমি যদি আমার বোঝাপড়াটা বলি তাহলে পরবর্তীতে যখন সাধারণ জ্ঞান পড়াতে গেলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এবং নিজেও যখন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য সাধারণ জ্ঞান পড়লাম, তখন আরব ইসরায়েল যুদ্ধ সম্পর্কে জানলাম, মধ্যপ্রাচ্যের যে ঘটনাগুলো আছে সেই সম্পর্কে জানলাম। এভাবে আস্তে 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 ফিলিস্তিন সম্পর্কে আমার একটা বোঝাপড়া তৈরি হলো। কিন্তু এখনো বাংলাদেশের যারা ইউথ আছে তারা হয়তো আবেগের বশবর্তী হয়ে ফিলিস্তিনের জন্য কথা বলছে, কিন্তু ফিলিস্তিন নিয়ে নিবিড় জানাশোনা, বোঝাপড়া, এটা আসলে আমাদের মধ্যে, আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে অনেকেরই আসলে ঠিক ওভাবে নেই। তো আমরা মূলত আমাদের আজকের এই আয়োজনে আমরা ফিলিস্তিন সম্পর্কে একটু বা ফিলিস্তিনিদের আসলে সমস্যাটা কি সেই সম্পর্কে, বা সমস্যাটার উদ্ভব কিভাবে হলো সেটা সম্পর্কে আমরা একটু ছোট্ট করে বলার চেষ্টা করব, সংক্ষেপে বলার চেষ্টা করব। তারপরে ভাই আপনার কাছ থেকে শুনবো, আপনিও অবশ্যই সেখানে যোগ করবেন। আপনি আপনার যে অভিজ্ঞতা আছে, আপনার কথা আছে, আপনার জানাশোনা আছে, সেগুলো যোগ করবেন। এবং তার সাথে আমরা কিভাবে ফিলিস্তিনিদের জন্য আসলে কিছু করতে পারি, বা এই ক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে। যেমন আজকে এই যে ফিলিস্তিনিদের জন্য যে প্রতিবাদ হয়েছে বাংলাদেশে, আমরা দেখেছি শুধুমাত্র সেই প্রতিবাদই না, বরঞ্চ সেখান থেকেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি আসলে এত চমৎকার একটা প্রতিবাদকে অনেক ক্ষেত্রে ম্লান করে দিয়েছে, অনেক জায়গাতেই এত চমৎকার একটা প্রতিবাদকে অনেকের কাছে ছোট করে দিয়েছে। সংবাদ মাধ্যমে এখন এত বড় পজিটিভিটির চাইতে নেগেটিভিটিটাই দিন শেষে বেশি আসছে। তো আসলে আমাদের ইউথদের, আমাদের তারুণ্যের আসলে কি করণীয় হতে পারে ফিলিস্তিনের জন্য দোয়া করার পাশাপাশি, এই বিষয়গুলো আমরা জানবো।
তো আশা করব ভাই আপনি আমাদের সাথে থাকবেন, এবং আপনার যে জানাশোনা আছে, আপনার যে বোঝাপড়া আছে, সেটি আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি পরিষ্কার করবেন। আচ্ছা। তো আমরা যদি ফিলিস্তিনের কথা আসলে বলতে যাই, তাহলে আমরা ফিলিস্তিনের ইতিহাস যদি আমরা জানতে যাই বা আহ, আমরা বুঝতে যাই, আমরা অনেকেই মনে করে থাকি যে ফিলিস্তিন একটা স্বাধীন দেশ, কিন্তু আসলে তো ভাই ফিলিস্তিন স্বাধীন দেশ না। ফিলিস্তিনের ইতিহাসের একদম শুরুটা যেটা হয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিন এক সময় টার্কিশদের অধীনে ছিল, তার মানে আমাদের যে তুরস্কের সালতানাতের অধীনে ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় সর্বপ্রথম ব্রিটিশরা ফিলিস্তিনিদের সামনে একটা মূলা ঝুলাই, সোজা কথায় তারা বলে যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা তোমাদেরকে স্বাধীনতা দেবো। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হবে এমন একটা অবস্থা। ওই সময় আমরা জানি যে ফসফরাসের খুব চাহিদা, কারণ বোমা উৎপাদন করা লাগবে, প্রচুর পরিমাণে বোমা লাগবে, বোমা বানাতে ফসফরাস লাগে। তখন কৃত্রিম ফসফরাস আবিষ্কার করলেন একজন বিজ্ঞানী, এবং তিনি ব্রিটেনের কাছে ডিমান্ড করলেন। ব্রিটেন যখন তাকে বললো বলো তুমি কি চাও, কি পুরস্কার চাও, তিনি ডিমান্ড করলেন যে ইহুদিদের জন্য একটা আলাদা বাসস্থানের দরকার, এবং এই আলাদা বাসস্থানের দরকার থেকে তিনি ডিমান্ড করলেন যে ফিলিস্তিনে আমাদেরকে ভূমি দিতে হবে। এভাবে আস্তে আস্তে একটা সমস্যা তৈরি হলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় 18 থেকে 48 পর্যন্ত কিন্তু মোটামুটি ব্রিটেন ফিলিস্তিনিদেরকে বলেছে যে তারা স্বাধীনতা দেবে, কিন্তু দেয়নি। এবং এইভাবে দীর্ঘদিন ধরে আসলে লেংদি করা হয়েছে এই ব্যাপারগুলো, এবং লেংদি করার এর মধ্য দিয়ে ব্রিটেন আস্তে 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 ফিলিস্তিনে ইহুদি বসতি নতুন করে তৈরি করা বা ইহুদিদেরকে সেখানে নেয়া, এই কাজগুলো করেছে। এবং এই যে ফিলিস্তিনিদেরকে সমস্ত পৃথিবী থেকে নিয়ে নিয়ে ইহুদিদেরকে সমস্ত পৃথিবী থেকে নিয়ে নিয়ে ফিলিস্তিনে বসানো, এই ব্যাপারগুলোকে আলিয়া বলে। আমরা যদি একটু মানে একেবারে টেক্সটের আলাপের দিকে যাই তাহলে, তো এই যে আহ এই যে আলিয়ার মাধ্যমে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে তাদেরকে বসানো হচ্ছে এভাবে আস্তে আস্তে ফিলিস্তিনি গোষ্ঠী যেমন বাড়তে লাগলো, জনসংখ্যা যেমন বাড়তে লাগলো, আরব জনসংখ্যার বিপরীতে আহ বেড়েও কিন্তু কখনো 50% হয়নি, মানে 50-50% হয়নি। কিন্তু তাদের মধ্যে অনেকগুলো গুপ্ত গোষ্ঠী যারা নানাভাবে গুপ্ত হত্যা করতো, খুন ধর্ষণ রাজা নিয়ে কাজগুলো করতো, তারা বাড়তে থাকে। যেমন হাগানা আছে, তারপরে আরো আরো অনেকগুলো গুপ্ত গোষ্ঠী ওই সময় তৈরি হলো, যারা কিন্তু ফিলিস্তিনিদের উপর বা আরবদের উপর ওই সময় অত্যাচার করতো নানাভাবে। পরে তো 48-এ আমরা একটা সেটেলমেন্ট দেখলাম এই ব্যাপারটা। আহ আহ, জাতিসংঘ একটা সেটেলমেন্ট করে দিল, ইহুদি বসতি স্থাপন করে দিল, এবং মোটামুটি 57% জায়গা হচ্ছে ইহুদিরা পেল, 43% জায়গা মুসলমানরা বা আরবরা পেল, এবং পেয়ে এইভাবে দুজনের মধ্যে একটা সেটেলমেন্ট দাঁড়ালো। কিন্তু কিছুদিনের মধ্যেই 48-এ যখন আমাদের আহ আহ, ইহুদিরা তারা ইহুদি রাষ্ট্র ঘোষণা করলো, তারপরে তো প্রথম আরব ইসরায়েল যুদ্ধ আমরা দেখলাম। এরপরে আমরা তো শুধু আরব ইসরায়েল যুদ্ধই দেখেছি, নাকবা দেখেছি, মহাবিপর্যয় দেখেছি, এবং একের পর এক দেখেছি যে কিভাবে ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে বিতাড়িত হয়, এবং কত রকম ছলে বলে কৌশলে ইহুদিরা ফিলিস্তিন বা আরবদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে নিজেরা সেই জায়গাগুলো দখল করে নিয়েছে। এমনকি খুব মজার একটা, মানে আসলে মজার না, খুব দুঃখের একটা কথা একবার একজন আরবীয় লিখেছিলেন, যে তিনি বলছেন যে যখন কোনো ইহুদিদের মন চাইতো যে তারা একটা জায়গা দখল করে নিবে, তখন তারা হয় একটা গ্যাসের সিলিন্ডার বা দৈনিক ব্যবহার্য কিছু জিনিসপাতি নিয়ে ওখানে রেখে দিত। রেখে দিয়ে তারপর এক সময় দেখা যেত যখন কেউ ওটাকে সরাচ্ছে না, 2 দিন বা 3 দিন হয়ে গেছে, তখন সে বুঝতো যে এই জায়গাতে মুসলমানরা খুব বেশি সুবিধা করতে পারবে না, তখন সে যে ওখানে একটা ছাউনি টাউনি বানায় মোট কথা জায়গাটা দখলে নিয়ে নিত। তো এই যে একটা টোটাল প্রসেসের মধ্য দিয়ে, একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে যেতে হয়েছে, আমরা দিনের পর দিন এই ব্যাপারগুলো দেখেছি। এবং সর্বশেষ তো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের এই যে ভয়াবহতম ঘটনাগুলো আমাদের চোখের সামনে দেখলাম। তো আলাউদ্দিন ভাই, আপনি আসলে ঠিক কি মনে করেন? আপনি তো অবশ্যই ফিলিস্তিন সম্পর্কে আপনি নিবিড়ভাবে ফিলিস্তিনকে দেখেছেন, জেনেছেন, শুনেছেন, বুঝেছেন। তো আসলে আপনি কি মনে করেন যে ফিলিস্তিনের এই যে বিপর্যয়ের কারণ, এই বিপর্যয়ের মূল কারণটা আসলে কি? ঠিক কেন ফিলিস্তিনিদেরকে এই জায়গাতে এসে দাঁড়াতে হলো? কেন তারা নিজের ভূমিতেও পরবাসী? মানে মূল কারণটা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ সাকিব ভাই, আপনি বেশ ভালোভাবেই ইতিহাসের বিভিন্ন যে পয়েন্ট গুলো আছে, ডট গুলো কানেক্ট করেছেন। মূলত ফিলিস্তিনকে যদি আমরা একটা ফেনোমেনন হিসেবে দেখি, যে ফিলিস্তিন শুধুমাত্র একটি দেশ কিংবা একটি জনগোষ্ঠী না। ফিলিস্তিন হলো যে একবিংশ শতাব্দীর নিউ একটা কলোনি, যে উপনিবেশ। যে উপনিবেশ মূলত আমরা
যে 48 সালে আহ, ফিলিস্তিনের জন্ম, অথবা আমরা যদি বলি যে ইসরায়েল এবং প্যালেস্টাইন আলাদা স্টেট হিসেবে জাতিসংঘের প্রস্তাব, তার কয়েক বছর আগে কিন্তু যে বিশ্বযুদ্ধ শেষ হয়, সে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার যে শর্তটা ছিল যে বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে কেউ কলোনি রাখতে পারবে না, উপনিবেশ রাখতে পারবে না। হ্যাঁ, এটা আমেরিকাই তার যে মিত্র শক্তি তাদেরকে শর্ত দিয়ে দেয়। সেই শর্ত অনুযায়ী কিন্তু সবাই কলোনি ছেড়ে দিতে হয়। কলোনি ছাড়ার প্রসেসের একটা অংশ হিসেবে আমরা দেখি যে 47 সালের অগাস্টে যেরকম আমরা ভারত এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র এখানে হয়, একই সাথে 48 সালে আমরা দেখি যে এই ওখানে যে ব্রিটিশ যে উপনিবেশ আছে, তারা যে চলে যাবে, যাওয়ার আগে তারা এখানে একটা আপনার সেটেলমেন্ট করে দিয়ে যায়। তো আমরা যদি এই দুইটা ঘটনাকে মিলিয়ে পাঠ করি, যে আমরা যেই বছর স্বাধীন হই 47 সালে পাকিস্তান হিসেবে, একই বছর কিংবা তার পরের বছর মূলত আরবরা তাদের ভূখণ্ড হারায়। হ্যাঁ, এটা হলো যে উল্টো ঘটনাটা। এখন আবার যদি আপনি আহ, মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে দেখেন, দেখবেন ইন্ডিয়া আবার বলছে যে তারা এই 47-এ তাদের দেশ দুই ভাগ হয়ে যায়। হ্যাঁ, আমরা যেটাকে দেশ ভাগ বলি, তারা বলে যে ইন্ডিয়া দুই টুকরা হয়ে যায়। তো এখন আরবদের ক্ষেত্রেও কিন্তু যে এটা বলতে পারতো আরবরা যে আরবদের বিশেষ করে প্যালেস্টাইনে যে আরব আছে তারা দুই টুকরা হয়ে যায়, কিন্তু সেটা বলার আসলে সেখানে কোনো সুযোগ ছিল না। না থাকার যেই কারণটা সেটা হলো মূলত যে যেই ইহুদি বস্তিগুলো সেখানে হয়েছিল, এই বস্তির এই হাজার, প্রায় 2500 বছর আগে সেখানে তাদের বস্তির নিদর্শন ছিল বলে দাবি করা হলেও, নিকট ইতিহাসে তাদের সেখানে আসলে কোনো বস্তি কিংবা কোনো যে জমির মালিকানা ছিল না। না থাকার কারণে এবং পাশাপাশি তারা মূলত ইউরোপের যেই আপনার এই হলোকাস্ট, তো হলোকাস্ট থেকে বাঁচার জন্য মূলত এখানে আসে। এবং হলোকাস্টের ঘটনাটাকে যদি আমরা একটু বিস্তারিত ভাবে দেখি, হলোকাস্ট শুধুমাত্র এমন না যে 33 সালে হিটলার ক্ষমতায় আসলো, আসার পর আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত একদম আপনার ইহুদি নিধন করলো। ব্যাপারটা ইউরোপে ঐতিহাসিক ভাবেই এই ইহুদি বিদ্বেষ সেখানে ছিল। যে ইহুদি বিদ্বেষের কারণে ইহুদিরা কখনো ইউরোপকে এত কিছু দেওয়ার পরও ইউরোপকে কখনো আপন ভাবতে পারেনি। তারা সবসময় তারা একটা নিজের ভূখণ্ড চেয়েছে। তো ভূখণ্ড চেয়েছে স্বাভাবিকভাবেই। এটা তো সত্য যে এই প্যালেস্টাইন যে যে ভূমিটা, তো সেখানে এক সময় আমরা যে জুডিয়া এবং সেখানে যে কিং সলোমন কিংবা ডেভিড, তাদের সাম্রাজ্য ছিল। হ্যাঁ, তো এখানে এই ইতিহাস তো আসলে মুছে ফেলা যাবে না। ইতিহাসের অনেকগুলো ন্যারেটিভস থাকতে পারে, কিন্তু এখানে যে সবগুলো ধর্মেরই, বিশেষ করে জুডাইজম, তারপর হলো যে ক্রিশ্চিয়ানিটি, তারপর যেই মুসলিম, এই তিনটা ধর্মেরই যে একটা পবিত্র ভূমি হিসেবে স্বীকৃত, এইটা তো আসলে মুছে ফেলা যাবে না। একই সাথে এই যারা আসলে এই ইহুদি, যারা ক্রিশ্চিয়ান, যারা মুসলিম, তারা যে আসলে একই ফেটের অংশ। হ্যাঁ, তারা যে প্যাগানদের সাথে আপনি যদি সেমেটিক এই তিন রিলিজিয়ানকে একসাথে করে দেখেন, তারা তো মূলত মানে একই ধারার আসলে, মানে তিনটা পয়েন্টের, যেটা আমাদের পবিত্র কোরআনে সবাইকে স্বীকার করে ইসলামকে অথবা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই একটা সিলসিলার মধ্য দিয়ে আসে একটা শেষ নবী হিসেবে ঘোষণা করা হয়েছে। সো এখানে মুসলিমদের একটা বড় সুযোগ হলো, সে মোহাম্মদকে যেভাবে ধারণ করে, সে একই সাথে সে প্রফেট জিসাস কিংবা ইসাকে ধারণ করে, একই সাথে সে মসেস কিংবা মুসাকে ধারণ করে। এখন এইটা কিন্তু এই মুসলিমরা যেভাবে পিছনে গিয়ে সবাইকে ধারণ করে, বাকিরা তো আসলে সবাইকে ধারণ এভাবে করছে না। কারণ মুসলিমরা ধারণ করে এই কারণে, কারণ আসলে আপনি আপনার বাবাকে ধারণ করেন, দাদাকে করেন, দাদার বাবাকে করেন, বিকজ আপনার যে পরিচয়টা, এই পরিচয়টাকে আপনি এটাকে পূর্ণাঙ্গ মনে করছেন, যে আমি তো তাদের পরিচয়ের অংশ হিসেবে আছি। কিন্তু যদি আপনার দাদা অ্যালাইভ থাকতো, তখন কিন্তু আপনি দাদাকে দাদা হিসেবে রাখলেই হতো না, তখন দাদাকে তার জমি দিতে হতো, দাদাকে আপনার তার দেখভালের জন্য সবকিছু দিতে হতো। এটা কিন্তু আমাদের বায়োলজিক্যালি প্রতিটা সমাজেরই যে পারিবারিক কাঠামোর মধ্যে যেই বিষয়টা আমরা দেখি,
মূলত আমরা এই যে এই জিউস কোশ্চেন কিংবা প্যালেস্টাইন কোশ্চেনকে যদি আমরা সেইভাবে বায়োলজিক্যালি দেখতে পারি, তখন আমার মনে হয় জিনিসটা খুব ইজিলি আমাদের চোখে ধরা দেবে। হ্যাঁ, যে আসলে আমরা তাদেরকে ইতিহাস বলে আমরা তাদেরকে মানে গ্রহণ করছি, আর তারা বলছে যে আমরা ইতিহাস না, আমরা বর্তমান, আমরা এখনই বাস্তব। হ্যাঁ, এবং এটা শুধু ইতিহাসে তুমি লেগাসি না, বরং আমি এখনোই এখানে এটার আমি হিস্সা চাই। তো এটা আসলে এটা হয়তো বা আমরা খুব গভীর দার্শনিক আলোচনায় এটা মানে ঢুকে গেলে হয়তো বা আমরা এখনকার জিনিসটা অ্যাড্রেস করতে পারবো না। তো আমাদের মাথায় রাখতে হবে যে এই বিষয়টা মূলত আসলে আমরা যেভাবে একেবারে বড় দেয়াল টেনে দিয়েছি, এটা হলো আসলে বিশ্বাসের দেয়াল। বিশ্বাসের দেয়াল মানে কি, যে আপনি যেহেতু একই ফেথের, তো একই ফেথের মধ্যে সবাই এখানে একটা ইয়ের মধ্যে আছে যে যে আপনার যেহেতু এটা একটা সংগঠনের ভিতরে যে গ্রুপিং হয়, তো এখানে তো একটা মনটিজম, এখানে একটা একেশ্বরবাদী একটা মানে যে তৌহিদ যেটা বলে আমরা, ওই তৌহিদের কিন্তু একটা রাস্তা। তো এই রাস্তা সবাই মনে করতেছে যে আমি এটার একচ্ছত্র দাবিদার। হ্যাঁ, ও পরে এসেছে, ও কেন এটাকে এই স্কুলের মধ্যে ও এই অংশটা কেন গ্রহণ করবে। মূলত কিন্তু আমাদের যে মনস্তাত্ত্বিক বিভাজন, এই মনস্তাত্ত্বিক বিভাজন এবং নির্মূলের যেই আপনার চিন্তা, এই চিন্তাটা কিন্তু এইভাবে আসে। দেখেন একই সাথে আপনার যে ইসলামের সাথে কিংবা আপনি খ্রিস্টানের সাথে, জিউসদের সাথে কিন্তু বুদ্ধিস্ট, হিন্দুইজম কিংবা আফ্রিকার যে ছোট ছোট ধর্ম, ল্যাটিন আমেরিকার ধর্মগুলোর সাথে কিন্তু এই ধরনের বিধ্বংসী বিভাদ বিভেদ তৈরি হয় না। না হওয়ার একটা বড় কারণ হলো যে তারা মনে করে আমাদের পথ আলাদা, সো আলাদা পথে আমরা একসাথে হাঁটতেই পারি। কিন্তু এই তিনটা ধর্ম কিন্তু মনে করে যে আমরা একই পথ। হ্যাঁ, তারা যখন রুট খোঁজে, তারা দেখে আমাদের রুট সেম। সো যদি একই যেহেতু রুট, তাহলে একই রুট হলে তাহলে কে আগে কে পরে, একই রাস্তায় তো ক্ল্যাশ বেশি হবে। এইটাই কিন্তু আসলে মোটা দাগে আমাদের একেবারে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা রাখতে হবে আর কি। তো এখন যে জিনিসটা ঘটেছে আপনার এই 48-এর পরে, তো আমরা যদি সেখান থেকে দেখি, আর তারও আগে যদি আমরা দেখি যে অটোমান এম্পায়ারে অথবা উসমানীয় যেই খেলাফত দাবি করা হয়েছিল এটাকে, তো ওই উসমানীয় খেলাফতও কিন্তু আপনার প্যালেস্টাইনকে পবিত্র ভূমি হিসেবেই ছিল। কিন্তু একই সাথে প্যালেস্টাইন নিয়ে কিন্তু যে ক্রুসেড গুলোকে কিন্তু আমরা আসলে এই প্রসঙ্গের অথবা আলোচনা বাইরে রাখতে পারি না। হ্যাঁ, আমরা যদি দেখি যে আজকের যে আন্দোলন অথবা আপনার যে যুদ্ধ বিগ্রহ, এটা কিন্তু অনেকগুলো এখানে আপনার ক্রুসেড একই সাথে মানে এই হিস্ট্রিটা কিন্তু আপনার কানেক্টেড। মানে এমন না যে মাঝখানে যেটা আমরা এত হাজার বছর ধরে আপনার ইহুদির এখানে ছিল না, ব্যাপারটা কিন্তু এরকমও না। ব্যাপারটা হলো যে এখানে ওদের এই প্রমিস ল্যান্ডের জন্য ফাইট সবসময় ছিল, কিন্তু ওরা তখন শক্তি সঞ্চয় করতে পারেনি। ওরা তখন আমরা যখন ওরা যখন বলছে অন্ধকার যুগ, হ্যাঁ, মূলত ইউরোপে যখন অন্ধকার যুগ, তখন মুসলিমরা ফারিশ করেছে চিন্তা চেতনায়, বিজ্ঞান, তারপর সামরিক ভাবে, তারপর সাম্রাজ্য ভাবে, বিভিন্ন ভাবে। তো এই সময়টা কিন্তু আসলে ওরা তখন বলতেই পারে নাই। অন্ধকার যুগে থেকে ওরা কখনো নিজেদের অস্তিত্বের দিকে তাকানোর সুযোগ ছিল না। তো ওরা যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু সর্বশক্তি দিয়ে এদিকে আপনার হামলে পড়েছে। তো মূলত আপনি যে বিষয়টা আহ বললেন ধরেন, তো আমরা যদি 48-এর পরও দেখি, 48-এ কারা আসলে এই রাষ্ট্র মানে নাই। 48-এ তো আসলে শুধুমাত্র প্যালেস্টাইনিয়ানরা ছিল না, 48-এ প্যালেস্টাইনিয়ানদের মধ্যে কোনো আপনার একক নেতাও ছিল না। হ্যাঁ, মূলত প্যালেস্টাইনের ভূমিটা ছিল, এটা যেমন ব্রিটিশদের কাছে যেরকম ব্রিটিশ প্রোটেক্টরেট ছিল, একই সাথে পুরো আরবদের এটা ছিল তাদের তাদের একটা হোলি ল্যান্ড। হ্যাঁ, এটা তাদের ছিল একটা আপনার আহ যেই মক্কা কেবলা হওয়ার আগ পর্যন্ত যেভাবে আল আকসা কেবলা ছিল, তো সেই যেমন আমরা এখনো যেভাবে মক্কাকে দেখি, আমরা কিন্তু মক্কাকে সৌদি আরবের অংশ হিসেবে দেখি না। এটা আমরা দেখা উচিত না আসলে। মূলত মক্কা এবং মদিনা মিলে যে হেজাজ প্রভিন্স, এটা একেবারে পৃথিবীর মানে শুরু থেকেই, মানে আমরা যদি মানে যে হিস্ট্রির যেই একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এই পর্যন্ত দেখি ধরেন, এই রিজিয়নটা একটা স্বতন্ত্র রিজিয়ন ছিল সবসময়। এবং এটা কিন্তু এই যে উসমানীয় কিংবা অটোমান এম্পায়ারের সময় কিন্তু এটা স্বতন্ত্র ছিল। মূলত সৌদি আরব রাষ্ট্র জন্মের পর আহ তখনও প্রাথমিকভাবে স্বতন্ত্র রাখা হয়েছিল, কিন্তু সেখানে আপনারা জানেন যে আজকে যে জর্ডানের বাদশাহ,
তার দাদা যে এখানে যে শরীফ ছিল আপনার এই মদিনার যেই আপনার গভর্নর ছিল, স্বাধীন গভর্নর ছিল, কিন্তু একটা সময় দেখা যায় যে এই ব্রিটিশ ব্রিটিশ এবং এই আপনার সৌদি আরবের তাদের মধ্যকার যেই আপনার টেনশন, এবং একই সাথে শরীফের মধ্যে বিদ্রোহের যে একটা মানে এই তার এই ফিরে পাওয়ার মানে এই হেজাজকে আবার নতুন করে নিজের মতো দখলে নেওয়ার একটা তাড়না দেখা দেয়। তখন কিন্তু সৌদি আরব অথবা তখনকার যে সৌদ ফ্যামিলি এই পুরো হেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নেয়। তো এখন আমরা যদি বলি, ধরে না যদি এটা নিয়ন্ত্রণে না নিত, যদি ওই ঘটনা না ঘটতো, হয়তো বা সৌদি আরব এটাকে আলাদাভাবে রেখে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে যেহেতু রাষ্ট্রের অনেক আপনার তেল সম্পদ, পেট্রো ডলার আসে, রাষ্ট্রের মানে ক্ষমতা বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে মুসলিম বিশ্বের কেউ আসলে তাদেরকে এই কথা বলার এখন পর্যন্ত সাহস পাচ্ছে না। তো এখন আমরা যদি প্যালেস্টাইনের কথাটা বলি, প্যালেস্টাইনটা আসলে নট অ্যাজ এ কান্ট্রি, নট শুধু প্যালেস্টাইনের পপুলেশন তাদের জন্য আজকে যে জিনিসটা আমরা ভূমির জন্য লড়াই দেখছি, এটা আসলে তখন কিন্তু ভূমির জন্য লড়াইটা ছিল না। আরবরা যখন 48-এ আমরা যে 57 ভার্সাস আপনার 43-এ এটা ভাগ হয়ে যায়, হ্যাঁ, এটা কিন্তু আসলে মানে ভূমির জন্য যে এটা আটকে গেছে তা না, আসলে মূলত তখন ছিল যে এই হোলি ল্যান্ড মুসলিমদের নিয়ন্ত্রণে, আরো স্পেসিফিক্যালি আরবদের নিয়ন্ত্রণে থাকতে হবে। এটাই ছিল কিন্তু এইটা প্রপোজাল ডিনাই করার সবচেয়ে বড় ফ্যাক্টর। এখন তখন এরপরে 24 ঘন্টার ভিতরে আমরা দেখি যে এখানে যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, এবং সরাসরি আপনার একতরফা ভাবে আপনার ইসরায়েল মানে যারা আপনার ইহুদি ছিল তাদের উপরে হামলা করে। তো হামলা করে তারপর তো আমরা জানি যে ধরেন আপনার আপনি নিজেই বলেছেন ধরেন এখন মানে মূলত বর্তমানে যে জায়গাটা আছে, তো আমরা সেখানে যদি দেখি, সেখানে তো প্যালেস্টাইন আহ, এটা তখনকার যে ভূমি ছিল, ভূমি হারাতে হারাতে এখন পশ্চিম তীর মূলত অনেকগুলো গ্যাটো, অনেকগুলো আলাদা আলাদা গেটেড কলোনি। আর যেটা গাজা ছিল, গাজা তো একটা আপনার সিন্স 2007 এটা একটা ওপেন প্রিজন। তো এই জায়গায় আসলে আমরা যেই প্যালেস্টাইন রাষ্ট্র কিংবা আপনার প্যালেস্টাইনের স্বাধীনতার কথা বলছি, এই স্বাধীনতার অনেকগুলো জায়গায় আসলে মূলত প্যালেস্টাইনের স্বাধীনতা ঘোষণা করে 1988 সালের দিকে, 88 সালে, এবং যখন স্বাধীনতা ঘোষণা করে এখন তো মূলত প্যালেস্টাইনের যে নেতারা তারা প্যালেস্টাইনে আছে। হ্যাঁ, আপনি যদি পশ্চিম তীরে বলেন মাহমুদ আব্বাস কিংবা গাজায় যুদ্ধের আগ পর্যন্ত কিন্তু এই মানে শুধু 7 অক্টোবর না, এর কয়েক বছর আগে গাজার আপনার ইসমাইল হানিয়া গাজা ছেড়ে চলে যায়। তো এর আগ পর্যন্ত কিন্তু আপনার প্যালেস্টাইনের যারা নেতা ছিল, নেতারা কিন্তু প্যালেস্টাইনে ছিল। কিন্তু 88-তে যখন আপনার এই স্বাধীনতা ঘোষণা করা হয়, তখন কিন্তু আলজেরিয়া থেকে স্বাধীনতাটা ঘোষণা করতে হয়েছিল। তখন কেউ আসলে প্যালেস্টাইনে ঢোকার মতো অবস্থা ছিল না। তো তারপর আমরা দেখি যে আপনার এই ইয়ে হয় যে বিল ক্লিন্টনের সাথে ইয়াসির আরাফাতের আপনার ক্যাম্প ডেভিডে চুক্তি হয়। তো ইভেন এক চুক্তির একটা পর্যায়ে আবার ইয়ে মারা যায় আপনার এরিয়েল শারন, তারপর ইহুদ বারাকের সাথে আবার দ্বিতীয় চুক্তি হয়। তো আমরা যদি একেবারে নাটশেল বলি, ধরেন এই চুক্তিগুলো যেটা হয়েছিল যে এটা মূলত জনসম্পৃক্ত চুক্তি ছিল না। এটা আমাদেরকে বুঝতে হবে যে কেন চুক্তিটা ফেল করলো। ইভেন যে ইয়াসির আরাফাত ছিলেন, তারও কিন্তু প্যালেস্টাইনের সবগুলো স্বাধীনতাকামী গোষ্ঠীর কাছ থেকে আপনার অবিসংবাদিত ভাবে যে সাপোর্ট, এই সাপোর্টটা আসলে তিনি নিতে পারেন নাই। অথবা আসলে আমরা বলতে পারি ইভেন একই ঘটনা ঘটেছে, শিমন প্যারেস কিন্তু আততায়ীর গুলিতে মারা যায়। হ্যাঁ, এবং এই নোবেল পুরস্কার পায় দুইজন একত্রে এই চুক্তির কারণে। কিন্তু এই চুক্তিগুলোতে এই দুই আহ, সম্প্রদায় অথবা দুই দেশের মানুষের যেই প্রতিফলন, সেটা হয় নাই। না হওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা আসলে পিএলও, এখানে কিন্তু একটা অর্গানাইজেশন ছিল না, এখানে অনেকগুলো। এখনো যেরকম যেমন আপনি যদি বলেন যে যুদ্ধ কি একা হামাস করছে, যুদ্ধ হামাস করছে না, যুদ্ধ করছে হামাস করছে, এখানে ইসলামিক জিহাদ করতেছে, জেনিন ব্রিগেড করতেছে, সেখানে নাম না জানা অনেকগুলো আলাদা আলাদা আপনার এই গেরিলা ওয়ারফেয়ার চলছে। তো আমরা যখন শুধু হামাস বলি, মানে হামাস হলো তাদের সবচেয়ে বড় যে ফোর্সটা আর কি, কিন্তু হামাসের প্রায় সম পর্যায়ের কিন্তু ইসলামিক জিহাদ সেখানে এখন শক্তিশালী। তো এখন এই জায়গাগুলো আমাদের যদি আমরা বুঝি, আরো ভিতরে যাই, তখন হয়তো বা জিনিসটাকে আমরা আরো ডিটেলস যেতে পারবো। আমি আপনার প্রশ্নের অথবা আপনার হস্তক্ষেপের অপেক্ষা করছি আর কি আলোচনায়। মানে জি জি আমার জি জি জি। আহ, আহ, আরাধন ভাই, আমি যদি একটু মানে আপনার
কথাকে যদি একটু সামারাইজ করি, তাহলে আসলে আমরা বুঝতে পারি যে আসলে এই একজন প্রশ্ন করেছে, আমরা আমাদের অডিয়েন্সের প্রশ্নগুলো যদি একটু দেখি, যে এখানে প্রশ্ন করেছেন একজন, যে ইসরায়েল কেন শুধু ফিলিস্তিনি দখল করলো, কেন অন্য দেশ দখল করলো না। আমরা কিন্তু আপনার আলোচনায় ইতোমধ্যে এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি আসলে, যে ইসরায়েল তো আসলে একটা ফিলিস্তিন। ছোট্ট বিষয়ে একটু এই জি। প্রসঙ্গে একটু অ্যাড করি। সেটা হলো, যখন ইসরায়েলকে ভূমি দেওয়া হবে, হ্যাঁ, তখন কিন্তু অনেকগুলো জায়গার প্রস্তাবনা ছিল। হ্যাঁ, এবং আপনি জানেন যে গাজার খুব কাছে একটা জায়গা আছে, খুবই সুন্দর একটা জায়গা ইজিপ্টে, আল আরশ। হ্যাঁ, এটা গাজা। গাজা কেন আসলে এত অ্যাট্রাকটিভ? গাজা তো আসলে ভূমধ্য সাগরে একেবারে আপনার মানে এটা বলে যে আপনার চোখের যেরকম মানে চোখের মনিটা ঠিক চোখের মাঝখানে। আপনি যদি হুম, হুম, হুম। ভূমধ্যসাগরীয় ম্যাপটা দেখবেন যে গাজা, গাজার পরে যে এখানে জাফা, হাইফা, ইয়াফা বা আরশ, এই জায়গাগুলো কিন্তু একটা বেল্টে আপনার মানে সবগুলোই খুব অ্যাট্রাকটিভ জায়গা। তখন আল আরশকে দেওয়ার জন্য অনেক পুশ করা হয়েছিল, কিন্তু সেখানে আপনার একই সাথে ইজিপ্ট রাজি হয় নাই, পাশাপাশি আপনার ইসরায়েল রাজি হয় না। যদি ইজিপ্ট রাজি হতো তখন হয়তো বা আল আরশকেই আপনার হয়তো বা ইসরায়েলিদের মতামত, মানে তখন তো যে আপনি হাগানার কথা বললেন কি, তখনও আসলে মূলত এরা সন্ত্রাসবাদী দল, মানে এটা ব্রিটিশ ঘোষিত সন্ত্রাসবাদী দল ছিল না। তো এখন এই ওদেরকে তোয়াক্কা না করে হয়তো বা আরশকে দেওয়া হতো। কিন্তু এখানেও অনেকগুলো ইকুয়েশন ছিল যে আসলে মানে ইজিপ্ট জায়গা ছাড়বে কিনা। যেমন সিনাই উপত্যকাতে কিন্তু এখনো আপনার ইজিপ্টকে বারবার পার্শ্ব করা হচ্ছে যে গাজার অধিবাসীদেরকে সিনাইতে সরিয়ে নেওয়া যায় কিনা। এখন এখানে কিন্তু দুইটা ইস্যু আছে, যে গাজার বাসিন্দারা যাবে কিনা, দ্বিতীয় কথা ইসরায়েল মানে মানে যে ইজিপ্ট সিনাইতে জায়গা ছাড়বে কিনা। সরি, আমি এই প্রশ্নটা যেহেতু দিলাম যে এখানে অনেকগুলো জায়গা বিবেচনায় ছিল কিন্তু বিভিন্ন ভাবে ইকুয়েশন না মেলার কারণে ওরা আসলে একেবারেই তখন তো আসলে ছিল না যে যে জেরুজালেমের আশপাশেও ইসরায়েলের অবস্থান ছিল না। এইটা অবশ্য পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে জেরুজালেমের কাছে ওরা পৌঁছতে পারে। ভাই, ইয়েও কিন্তু পরবর্তীতে কিন্তু রাজি হয়নি, মানে আমাদের ইহুদিরাও কিন্তু আসলে চেয়েছিল স্পেসিফিকলি ফিলিস্তিনের ভেতরের জায়গা, বা একেবারে শুধু গাজার কথা না, আমি বলবো যে ফিলিস্তিনের এই ভূমিটা, প্রশ্নটা যেটা ছিল মূলত, যে ইসরায়েল কেন ফিলিস্তিনের যে ভূমিটা আছে, সে ফিলিস্তিনের ভূমিতেই কেন ইসরায়েল গেল, কেন ইসরায়েল অস্ট্রেলিয়াতে গেল না, বা ইসরায়েল কেন অন্য জায়গাতে হলো না, কেন মধ্যপ্রাচ্যের ওই জায়গাটাতে, ফিলিস্তিনের ওই জায়গাটাতে ইসরায়েলকে যেতে হলো। তো এটার পেছনে মূল যে ব্যাপার ছিল সেটা আসলে আপনি যেটা বললেন, ওই যে আহ ধর্মতাত্ত্বিক একটা ব্যাপার, হ্যাঁ, এখানে কিন্তু ছিল যে যে ওই যে আহ, জুডাইজম, মানে মুসা আলাহিসাল্লামের সাথে সম্পর্কিত, হ্যাঁ, ওই যে জায়নবাদী আন্দোলনটা, যেটা জায়নবাদটা যেভাবে জন্ম নিল আর কি, যে জায়ন পাহাড়কে, পাহাড়ের দখল রাখতে হবে, বা জায়ন পাহাড়কে কেন্দ্র করে যে তারা একটা সেন্টিমেন্টাল একটা গেম তারা খেললো, এবং ওখানকার ভূমিটাই তাদের দখল করতে হবে, এরকম একটা চিন্তা থেকে মূলত আহ আরেকটা কি ভাই ওই একটু অ্যাড জি, জি, করতে পারেন, সেটা হলো আপনিও জি, জি। যেটা বললেন, যেহেতু মানে ওরা কেন প্যালেস্টাইনে আসলো, এটা একটা বড় কারণ হলো যে ওরা তো ইউরোপে একরকম আপনার মানে এখানকার ধাক্কা ওখানে যাচ্ছে, নিগৃহীত ছিল ইউরোপে। তো এখন হুম, অস্ট্রিয়াও কিন্তু ইউরোপিয়ানদেরই কলোনি, হ্যাঁ, আপনার আমেরিকাও ইউরোপিয়ানদের কলোনি। সো ওরা মূলত ইউরোপিয়ানদের কাছ থেকে বাঁচতে চেয়েছিল। এইটাই কিন্তু আপনার মূল যে ইয়াটা, যে ইউরোপিয়ানরা কিন্তু আহ, ইহুদিদেরকে তাদের সমপর্যায়ের অথবা তাদের অংশ বলে কখনো মনে করেনি। সো এই জন্য ওরা মানে বাঁচতে চেয়েছিল ইউরোপিয়ানদের কাছ থেকে। তো সেজন্য ওরা আসলে এশিয়াতে তাদের মূল ভূখণ্ডে ফিরে আসতে চেয়েছিল আর কি। জি, জি। আরেকটা প্রশ্ন খুব বেশি বারবার করে আসছে, এবং এটা আসলে আমরা যখন ছোট ছিলাম তখনও মনে করতাম, যে এই যে আরব দেশ, এতগুলো আরব দেশ, চারিদিকে আরব দেশ, তাহলে আরব দেশগুলো কেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে না, বা কেন ইসরায়েলকে আহ, মানে মোট কথা প্যালেস্টাইনিদেরকে বা আরবদেরকে, আরবরা তো তাদেরই স্বজাতি, তাহলে কেন আরবদেরকে হেল্প করছে না এই জায়গা থেকে। না, এইখানে এইটা আরবদেরকে সরাসরি দোষারোপ করাটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ আরবরা দীর্ঘদিন পর্যন্ত মানে আমরা যেটা বলি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, যদিও এটা ভাবে ঠিক না, এটা ভ্রাতৃত্ব বা মানে একটা ভ্রাতৃত্ব এবং ধর্ম কেন্দ্রিক স্পিরিচুয়াল প্যান অ্যারাবিজম বলে একটা নতুন ওয়েভ এসেছিল। তো মূলত আরবরাই এই প্যালেস্টাইনের কজটাকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল। এটা প্যালেস্টিনিয়ানরা বিভিন্ন ভাবে, ইভেন আপনি যদি দেখেন যে আজকে ইসরায়েলের সবচেয়ে বড় অ্যালাই হলো জর্ডান এবং ইজিপ্ট। তো ইজিপ্ট কিভাবে অ্যালাই হয়েছে সেটা একটা আলাদা ইতিহাস আছে। কিন্তু জর্ডান একটা সময় আপনার জর্ডানের যে আপনার যে নিজেদের সেনাবাহিনী তাদের সাথে প্যালেস্টাইনের যে গেরিলা গোষ্ঠীগুলো তাদের সাথে যুদ্ধ হয়েছে।
কেন যুদ্ধ হয়েছে? আপনি যদি এখনো দেখেন, লেবাননে আপনার কয়েক মিলিয়ন প্যালেস্টিনিয়ান, জর্ডানের অর্ধেকের প্রায় অর্ধেকের মতো জনসংখ্যা, আমি রিসেন্ট স্ট্যাটিস্টিক্স বলতে পারবো না, বাট প্রায় অর্ধেকের মতো জনসংখ্যা হলো যে প্যালেস্টাইন থেকে যাওয়া। ইজিপ্ট সেটা গ্রহণ করে না, কারণ ইজিপ্টের সেটা আলাদা একটা আপনার, যেমন ইজিপ্ট তো আসলে পিওর অ্যারাবও না, ইজিপ্ট হলো অ্যাফ্রো অ্যারাব। ইজিপ্ট আফরান, ইজিপ্ট মধ্যে কিন্তু বিতর্ক আছে, মানে এরা কেউ কেউ মনে করে যে, যেমন আমরা বলি না যে আমরা কি বাঙালি আগে না মুসলমান আগে, এরকম থাকে না আমাদের মধ্যে, ধরেন জাতীয়তার ক্ষেত্রে ধরেন জি ইজিপ্ট জি জি, ধরেন, ওরা আরব এবং এই যে আফ্রিকান, যে এই দুইটাই কিন্তু ওরা ধারণ সমপর্যায়ের মানুষ। করছে। হ্যাঁ, এবং ধারণ করছে, এই কারণে ধরেন আপনার ইজিপ্টে এইভাবে আহ, ঘাটে গাড়তে পারে নাই, বাট আপনি লেবানন যদি বলেন অথবা জর্ডান বলেন, তারা তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে অস্তিত্ব, সেইটাও একটা সময় দেখেছে যে তারা প্যালেস্টাইনিয়ান রেফিউজিদের কাছ থেকে তাদের অস্তিত্ব হুমকির মুখে। সো এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে, আমরা যদি 67-এর যে যুদ্ধটা ঘটেছিল, 67-এ কিন্তু লাস্ট আপনার আরবরা এক হয়েছিল, এবং এক হয়েছিল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যেটা তৃতীয় আরব হ্যাঁ, ইসরায়েল যুদ্ধের সময়। এখন এই 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 যুদ্ধে ওরা সর্বস্ব দিয়ে ওরা নেমেছিল, এটা সত্য কথা। কিন্তু আপনারা এটা হয়তো বা জানবেন, যে এখানে মূলত এই জামাল আবদেল নাসের, তার মেয়ের জামাই এখানে মোসাদের পক্ষে আপনার এই স্পাইং করেছে। যেই সকালবেলা হামলা হওয়ার কথা, আপনার সবাই রেডি হয়েছে ইজিপ্টের আপনার প্রাসাদে, সব আরবের নেতারা একসাথে গোপন মিটিং করছে যে আগামীকাল, মানে বিনা আপনার যে কোনো যুদ্ধে আপনার যখন আপনি অতর্কিত হামলা চালাতে পারে, তখনই আপনার শত্রু পক্ষকে বুহ ব্যাট করা সম্ভব হয়। তখন আমরা এটা দেখি যে ওখানে আপনার সামহাও ওরা যে হামলা চালাবে, উল্টা দেখা যায় আপনার সকালবেলা ইসরায়েল হামলা শুরু করেছে। এটা নিয়ে একটা মুভিও হয়েছে, আপনারা যদি যারা ইন্টারেস্টেড আপনারা দেখতে পারেন। এবং ওই ভদ্রলোক পরে লন্ডনে, সে তার ফ্ল্যাটে রহস্যজনকভাবে খুন হয়। তো এইটা হলো বিট্রিয়াল, পৃথিবী সবসময় ছিল। এবং আরবরা এই বারবার যুদ্ধ করে নিজেদের যে স্টেট হোল্ড, তো সেটাকে ওরা আসলে হুমকির মুখে ফেলে দিয়েছিল। তারপর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন যে আরব, ইভেন আপনি যদি আহ সৌদি কিং ফয়সাল, আপনি ফয়সাল তার আপন ভাইস্তার হাতে খুন হয়, এবং আপন ভাইস্তা আমেরিকায় পড়াশোনা করা অবস্থায় তাকে এই ইয়াটা দেওয়া হয় যে, মানে এই ধারণাটা দেওয়া হয় যে ফয়সাল যদি টিকে যায়, তখন হয়তো মধ্যপ্রাচ্যে, মানে মধ্যপ্রাচ্যটাকে আমেরিকা অথবা ওয়েস্ট সবসময় দেখে যে ইসরায়েলের অস্তিত্ব বনাম মধ্যপ্রাচ্য। এটা হলো ইকুয়েশন। আপনি যদি জো বাইডেনের একটা 40 বছর আগের একটা বক্তব্য আপনি আর্কাইভে আছে, খোঁজ করে দেখতে পারেন, সে বারবার একটা বক্তব্য দিয়েছিল যে, ইভেন ইফ দেয়ার ইজ নো ইসরায়েল ইন দ্য মিডল ইস্ট, উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ইসরায়েল। ইসরায়েল হলো মানে মিডল ইস্টে আমেরিকার কলোনি। আমরা যেটা বলছি যে আসলে আমেরিকার কলোনি, কিন্তু এটা আসলে ওই ডিম আগে না মুরগি আগে প্রশ্ন চলে আসে যে, আমেরিকা ইসরায়েলকে চালায় না ইসরায়েল আমেরিকাকে চালায়। মানে কুকুর লেজ নাড়ায় না লেজে কুকুর নাড়ায়, এরকম একটা ব্যাপার হ্যাঁ, এখানে সেটা আসলে আরো তৈরি। হচ্ছে যে, হ্যাঁ। তো জি মূলত জি জি আসলে জি। যে ইসরায়েলকে আমেরিকা যদি, এটা আসলে দুটাই সত্য এখানে। তো এখানে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আজকে আমরা দেখছি, যেমন আরব দেশগুলোর এখনকার যেটা অবস্থা, এখনটা হলো যে ওরা একটা মানে পোস্ট প্যান অ্যারাবিজম এরায় আছে, এটা আমরা মনে করছি। এবং আহ, আরব দেশগুলো বিভিন্নভাবে স্ট্র্যাটেজিক্যালি তারা তাদের দেশের যে ইন্টারনাল যে আপনার ডেমোক্রেটিক আকাঙ্ক্ষা, মানুষ যেই তার রাষ্ট্রে অথবা রিপাবলিক গঠনের আকাঙ্ক্ষা, যেটা আমরা দেখি যে আরব স্প্রিং এ ঘটেছিল। আরব স্প্রিং এর পরে আরব দেশের প্রতিটা শাসক অথবা প্রতিটা আপনার শাসন কাঠামো এতটা আপনার, মানে আপনার শ্রিঙ্কিং অথবা এতটা ভয় পেয়েছে যে ভবিষ্যতে তাদের জনগণের কাছে নিয়ে তাদের কখনোই আবার ক্ষমতা চলে যায়। সেই কারণে আরো বেশি করে এরা ওয়েস্টের দিকে ঝুঁকে পড়েছে। এই ঝুঁকে পড়ার কারণে এদের ইচ্ছা থাকলেও এখন আসলে তারা আর সেইভাবে নিজেদের স্বাধীনতা ব্যক্ত করতে পারবে না। আমরা যদি আব্রাহাম অ্যাকর্ডের কথা বলি, যেটা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হয়েছিল, তো আব্রাহাম অ্যাকর্ডও মূলত এই দেশগুলোর অতি পশ্চিম নির্ভরতার জায়গা থেকে এসেছে, যে না আর জনগণের কাছে দিয়েছে যে আমরা কতদিন অপেক্ষা করব। তো এই কারণে আমরা মনে করি যে মূলত আরব দেশগুলো যে অবস্থায় আছে, যেই কাঠামোতে আছে, শাসন কাঠামোতে,
এই শাসন কাঠামোকে বিদ্যমান রেখে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আরব যে সোসাইটি, বিশেষ করে আমরা যে গালফের যে আরব, হ্যাঁ, সেই আরব সোসাইটিতে আমরা ডেমোক্রেসির যেই মানে আকাঙ্ক্ষা অথবা ডেমোক্রেসির যে তাড়না, এটা আসলে একটা আপনার গভীর চিন্তার বিষয়। কারণ আরবদের যে সমাজ, সমাজের যে আসলে ক্লান বেসড সোসাইটি, গোত্র ভিত্তিক যেই আপনার সমাজ ব্যবস্থা। হ্যাঁ সমাজ ব্যবস্থা, সেই ব্যবস্থা আসলে সত্যিকার অর্থেই সব মানুষকে নাগরিক হিসেবে ট্রিট করা, সব মানুষকে একই রকম আপনার স্ট্যাটাস দিয়ে একটা রাষ্ট্রে মানে একটা মানুষ ভোট দিয়ে তাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে ক্ষমতায় পাঠাবে, এটা আমার মনে হয় এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া এটা সম্ভব না। এটা আসলে ইভেন এটা ওয়েস্টও বুঝে, আরবদের নাগরিকরাও বুঝে, তাদের শাসক গোষ্ঠীও বুঝে, তাদের সাথে যারা ডিল করে তারাও বুঝে। আমি মনে করি যে আমরা যারা বাংলাদেশিরা আছি তাদেরকেও এটা বোঝা উচিত। এই কারণে যে আমরা যেহেতু আরবদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের রেমিটেন্স আসে, পাশাপাশি তারা আমাদের একই ধর্মের, একই ক্যাবলার আমাদের ভাই। তো তাদের সমাজের মধ্যকার যে শক্তি এবং সংহতি, পাশাপাশি দুর্বলতা, এই জিনিসটা যদি না বুঝে আমরা তাদেরকে যদি বারবার ইঙ্গিত করি যে তোমার দেশে গণতন্ত্র নাই, হ্যাঁ তুমি এইভাবে দেশ চালাও, এভাবে, তখন মনে হয় আমরা আসলে বৈরিতা বাড়বে এবং আমরা এজ এ মানে খুব পপুলাস কান্ট্রি, আমরা আমাদের যারা বন্ধু হতে পারতো, যারা আমাদের উপর নির্ভরশীল হতে পারতো ডেমোক্রেটিক ভ্যালুর জন্য, মানবাধিকারের জন্য, কিংবা এখানে প্রাতিষ্ঠানিক যে চর্চা আছে, আমরা অনেক জায়গায় আমাদের খুব গুড প্র্যাকটিস আছে, তো সেগুলোর জন্য হতে পারতো আমরা হয়তো বা এই জায়গাটা হারাবো আর কি। এই জন্য আমরা আরবদের সাথে এই সরি আমরা আমরা এই প্যালেস্টাইন ইস্যুতে কথা বলার সময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমরা একটা কথা বলি না, যে আমরা আসলে তাদের যে সোশ্যাল ডায়নামিক্স, হ্যাঁ, এই ডায়নামিক্স এর মধ্য থেকে আমরা এটা ঠিক এইভাবে বুঝে আমরা তাদেরকে যা যা এখনই করতে পারবো না। জি ভাই, খুব চমৎকার বলেছেন এবং চমৎকার ভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন। এখন ভাই আমরা আসলে এই যে আমরা আরবে কথাবার্তা হলো, মানে সমস্যা হলো, ফিলিস্তিনে হামলা হলো, ফিলিস্তিনে সমস্যা হচ্ছে, ফিলিস্তিনিদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে, আমরা দেখছি যে গাজাকে একদম প্রায় ডেমোলিশ করে দেওয়া হয়েছে, একদম মাটির সাথে মিশিয়ে ফেলা হচ্ছে। আমরা দেখছি যে পশ্চিম তীরেরও মোটামুটি একই রকম অবস্থা, রাফা সীমান্ত তো সেই কবেই গেছে। মানে একের পর এক জনপদগুলো মিটায় দেওয়া হচ্ছে, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম জায়গা থেকে আসলে মানে আমাদের আসলে কি করণীয়, আমরা আসলে কি করতে পারি? আমাদের আসলে সত্যিকার অর্থেই যে মানে আপনার সামনে খুন হচ্ছে, আপনি হাসবেন না কাঁদবেন, এটা আসলে যে খুন হচ্ছে তার কিছু যায় আসে না। হ্যাঁ, সে খুনই হচ্ছে, তার কষ্টটা সেম। কিন্তু এটা একটা স্পিরিচুয়ালিটির ব্যাপার যে মানে আমি আসলে এটাকে কিভাবে রিসিভ করছি, এবং আমরা এজ এ সোসাইটি আমরা কিভাবে এটা রিসিভ করছি। তো আমি এইভাবে এটা দেখতে চাই আর কি, যে বাংলাদেশে যে সব মানুষ আজকে একটা কজে একত্রিত হচ্ছে, তো এই কজটা আসলে একটা মহান কজ, নট অনলি ফর প্যালেস্টাইন। এটা যদি আপনি কাশ্মীর বলেন, কিংবা সিরিয়াতে বলেন, কিংবা ইরাক যখন হামলা হয়েছিল, আফগানিস্তান যখন হামলা হয়েছিল, পৃথিবীর মজলুম নিপীড়িত মানুষের সাথে একাত্ম বোধ করা, এটা মানব সভ্যতার এবং মানুষ হিসেবে আমাদের একটা আপনার এই মনে করি যে আমাদের অনিবার্য বৈশিষ্ট্য অংশ হওয়া উচিত। তো সেটা হলো আমাদের প্রথম বিষয়, যে সহমর্মিতা এবং তাদের কষ্ট বোঝা। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে আমরা বাংলাদেশ বাংলাদেশ তার পার্শ্ববর্তী যে দেশগুলো দ্বারা, অথবা আমরা যদি দেশগুলোই যদি বলি, ধরেন আমরা এখানে খুব গভীরভাবে দুইটা দেশের সাথে কানেক্টেড, এবং একটা হলো যে ইন্ডিয়া এবং মিয়ানমার। তো আপনি যদি এই মিয়ানমারে যে এই যে নতুন এই আরাকান আর্মি যাদের নেতৃত্বে রাখাইন স্টেট হচ্ছে, তো আপনি সেই প্রেক্ষাপটে যদি চিন্তা করেন যে তারা কিন্তু এই যে ইসরায়েলের এই যে শক্তি, এই শক্তিকে সেলিব্রেট করছে। তো আমরা ভারতের যে হিন্দুত্ববাদী যে শক্তি, যে এই শক্তির কাছে ভারত এখন প্রধানত, হ্যাঁ, এবং ভারতের মানে আসলে ভারত এই শক্তি ধরে, এই শক্তি থেকে ভারতকে বের করে আনতে পারবে এরকম কোনো পথ এখনো দেখা যাচ্ছে না। তো তারা কিন্তু ইসরায়েলের ঘোর সমর্থক। তো আমরা যেখানে বাংলাদেশে আজকে আমরা সংহতি জানালাম, একই সাথে দিল্লিতে কিন্তু আপনার ইসরায়েলের পক্ষেও সংহতি জানানো হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমাদের করণীয় যে বাংলাদেশ একটি মেজরিটি মুসলিম কান্ট্রি হিসেবে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমদের জন্য আমাদের হৃদয় যেরকম কাঁদে,
অন্য মানুষদের জন্য কাঁদে, কিন্তু একই সাথে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা বাংলাদেশ কিন্তু প্যালেস্টাইনের মানুষ মারা যাচ্ছে, মানুষের তাদের আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি কালকে যুদ্ধ শেষ হয় আর কোনো প্যালেস্টাইনকে বলেন যে তুমি বাংলাদেশে এসে থাকবে, সে বলবে না আমি থাকবো না। কেন থাকবে না, এই প্রশ্ন উত্তরটা আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, আমরা তো সবসময় মনে করছি যে আমরা বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছি, আমাদের উন্নয়ন হচ্ছে অনেকভাবে, কিন্তু আমরা এজ এ সোসাইটি, আমরা এজ এ কমিউনিটি, আমরা কিন্তু এখন পর্যন্ত খুব ভালনারেবল, নাজুক একটা কমিউনিটি। আমরা এখন পর্যন্ত রাষ্ট্র হিসেবে আমরা মিনিমাম যে প্রাতিষ্ঠানিক ভাবে ক্ষমতার পরিবর্তন পালাবদল এগুলো আমরা ঠিক করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে, তার নাগরিকদেরকে প্রোটেক্ট করতে পারছে না। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা কিন্তু অনেক নাজুক এবং দুর্বল অবস্থায় আছি। তো আমরা মনে করি যে আমরা যদি সত্যিকার অর্থেই প্যালেস্টাইনের মতো কোনো রাষ্ট্রের অথবা ভবিষ্যতে অন্য কোনো রাষ্ট্রের এর সাথে সংহতি জানাতে চাই, আমাদের যে নিজেদের রাষ্ট্র আছে, আমরা যে কত ভাগ্যবান একটা রাষ্ট্রের জন্য, নিজের এক টুকরা বাড়ির জন্য। হ্যাঁ, ইভেন আপনি যদি প্যালেস্টাইনদের যেই বিষয়টা আপনি তাদের জাদুঘরে দেখেন, তাদের চাবি আছে, যে চাবি তারা 1948 সালে যে বীরে সাবা থেকে আপনার তারা এক কাপড়ে, ইভেন অনেকে ডাইনিং টেবিলে খাচ্ছিল অর্ধেক খাওয়া রুটি, এটা রেখে যে বের হয়ে যায়, এবং তাদেরকে তখন বলা হয়েছিল যে তোমরা আপাতত খালি করে চলে আসো, আমরা তখন সেটা আবার উদ্ধার করে দেব। তারা তখন চাবিগুলো নিয়ে আসছিল তালা দিয়ে। হ্যাঁ, তখন তারা এই চাবি এখন পর্যন্ত প্রায় 70-75 বছর পরও সে চাবিগুলো তাদের কাছে আছে। তো আমরা বলি যে এই চাবি নিয়ে সে ঘুরতেছে, জেনারেশন থেকে জেনারেশন চাবি ট্রান্সফার হচ্ছে, তারা যাদের জমির দলিল ট্রান্সফার করছে, কার কাছে কত টাকা পাওনা ছিল খাজনা দিও, আপনি জানেন যে জমির মালিকানা নির্ভর করে যে খাজনা দিয়েছিলেন কিনা। তো আপনি খাজনা যে দিয়েছিল সেটা রসিদ তারা রেখে দিচ্ছে। তাদের যেই প্রজন্মান্তরের যে সাধনা, রাষ্ট্র পাওয়া, নিজের ঘর পাওয়া, আমরা তো সেই ঘর পেয়ে গিয়েছি যেভাবেই হোক। আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে যে ঘর পেয়েছি, যে রাষ্ট্র পেয়েছি, আমরা কিন্তু আমাদের রাষ্ট্রটাকে আমরা নিজেরাই, আজকে যারা ক্যাপসিতে ভাঙচুর করছে, আজকে যারা আপনার বাংলাদেশে এই যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সংহতির পক্ষে ভাঙচুর করছে, তারা তো আসলে এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক। তারা, আপনি বলতে পারেন তারা সেবুটাইজ করতে আসছে, কোথা থেকে আসছে না আসছে, বাট আপনি এটা অস্বীকার করতে পারবেন না তারা বাংলাদেশি না, তারা সবাই বাংলাদেশি। তো আমাদের খুব করুণা হয়, আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে এরকম বড় বড় মহান কজ, এই কজগুলোকে কাজে লাগিয়ে, কজগুলোর আড়ালে আমরা আমাদের সংহতি নষ্ট করি, আমাদের আমাদের রাষ্ট্রের ভিত্তি নষ্ট করি। আমাদের শুধু প্যালেস্টাইনের কাছ থেকে এতটুকুই শেখার আছে যে রাষ্ট্র, অথবা আমরা যদি কাশ্মীরের কাছেও দেখি, আপনি দেখেন যে কাশ্মীরে মানুষ, তারা এই যে আপনার কিছুদিন আগে তাদের যে ভারতের আর্টিকেল 70 সেটাকে মানে যখন প্রত্যাহার করা হয়, টানা 2 থেকে 3 মাস কাশ্মীরে বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, পানি ছিল না। আমরা তো কাশ্মীরকে ভুলে যাই নাই, কাশ্মীর নীরব হয়ে আছে তার মানে এই না যে কাশ্মীরে কষ্ট নেই। কাশ্মীরের প্রতিটা মানুষ, প্রতিটা মাস এখানে একজন স্বাধীনতা যোদ্ধা, এবং প্রতিটা ঘরে শহীদ আছে কাশ্মীরের। আমরা এই যে কাশ্মীরের দিকে যদি তাকাই, আমরা প্যালেস্টাইনের দিকে তাকাই, এরকম আরো যারা আছে রাষ্ট্রহীন মানুষ তাদের দিকে তাকাই, রোহিঙ্গাদের দিকে তাকাই, তখন আমরা বুঝবো যে আসলে আমরা কত ব্লেসড। তো এই ব্লেসিংসটা যদি আমরা বুঝতে পারি, আমার মনে হয় মানে এইটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আর প্যালেস্টাইনদের প্রতি সত্যিকার অর্থে আমাদের অনেক কিছু করার নেই, অনেক কিছু করার সুযোগ নেই। আমরা শুধু তাদের মাধ্যমে নিজেদেরকে সহি করতে পারবো কিনা সেটাই আমরা করতে পারি। আরাধন ভাই খুব চমৎকার বলেছেন। আসলে এই দিকটা বা আপনি আজকে আলোচনার যে দিকটা আপনি বললেন বা দৃষ্টিভঙ্গির, মানে এক একজন তো এক এক ভাবে এক এক রকম দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, চিন্তা করে, ভাবে। তো আপনার যে দৃষ্টিভঙ্গির সাথে আজকে আমার পরিচয় হলো বা আপনি আমার আসলে যেদিকে আমার নজরটা আজকে আপনি ফেরালেন, এই দিকটা আসলে আমি এই আলোচনার এই দিকটা আসলে আমি কখনো ভাবে দেখিনি। খুব চমৎকার বলেছেন ভাই। আমি একটু বলবো আমাদের সাথে জুবায়ের উপস্থিত আছে। জুবায়ের হচ্ছে আমি বলবো যে এখনকার যে শিক্ষার্থীদের প্রতিনিধি, এখনকার ইউথদের প্রতিনিধি, তারুণ্যের প্রতিনিধি। তো আমরা জুবায়ের কাছ থেকে একটু জানতে চাই বা শুনতে চাই, এবং তার আপনার কাছে কোনো প্রশ্ন আছে কিনা, হ্যাঁ, যে আসলে ফিলিস্তিন সম্পর্কে তার অনুভূতি, এবং সে আপনার কাছে যদি তার কোনো প্রশ্ন থাকে, জুবায়েরকে আমরা একটু কথা বলার সুযোগ দিতে চাই। জুবাইর। আনমিউট করতে হবে।
হ্যাঁ, জুবাইর, আমি আসসালামু মনে আলাইকুম। হয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। অনেকক্ষণ থেকে ভাইয়ার আলোচনা শুনতেছিলাম। আমাদের যে আলোচনার আমার যে প্রশ্নটা ছিল ভাইয়ার কাছে, যে এখন আমাদের যে মানে কোন পন্থায় আসলে আল-কুদস মুক্ত হবে, এই বিষয়ে যদি একটু আলোচনা উনি করতেন, আমি মনে হয় উপকৃত হতাম। এবং আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের কাছে যে অ্যাকচুয়ালি এখন আগে আমাদের মুসলিম উম্মার প্রতি এর আগেও নির্যাতন হয়েছে, এটা এর আগেও হয়েছে, বিভিন্ন ভাবে হয়েছে, এবং এর থেকেও আরো জঘন্য ভাবেও হয়েছে। তার মানে এমন না যে এখন যেটা হচ্ছে সেটা কখনো সেটাকে ছোট করে দেখা আছে। তবে এই যে তখনকার এবং এখনকার মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে, তখন আমরা শত্রুদেরকে চিনতাম, তাদের এজেন্ডা সম্পর্কে মুসলিম উম্মাহ সতর্ক ছিল। এখন আমাদের জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জ, আমরা শত্রুদের প্রতি ফ্যাসিনেটেড, তাদের প্রতি আমাদের মুগ্ধতা কাজ করে, তাদের অ্যাক্টিভিটিস এন্ড এভরিথিং এর প্রতি আমাদের মুগ্ধতা কাজ করে। সো আমরা আসলে তাদের জ্ঞান আছে, তাদের প্রযুক্তি আছে, ডেফিনেটলি সেটাকে আমরা অ্যাডমায়ার করব, আমরা সেটাকে সেইটা যে সত্য, সেটা যে একটা পাওয়ার অফ সোর্স অফ পাওয়ার, আমরা সেটাকে স্বীকার করব। বাট এট দ্য সেম টাইম আসলে আমাদের বাউন্ডারিটা কোথায় সেট করা উচিত, যে তাদের প্রতি আমাদের মুগ্ধতাটা আসলে শুধুমাত্র যে প্রযুক্তি কেন্দ্রিক তা না, তাদের প্রতি আমাদের মুগ্ধতাটা হচ্ছে আদর্শিক, আমরা আদর্শিক ভাবেও পরাজিত। সো আমরা এই আদর্শিক পরাজয় থেকে কিভাবে এই জিনিসটা, এই পরাজয় অবস্থাটা থেকে কিভাবে কাটায় উঠতে পারি, ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে সেই বিষয়ে একটু আলোচনা করে। থ্যাংক ইউ। না, এখানে একটা বিষয় আমি আবার একটু স্পষ্ট করতে চাই। আমি আমি কিন্তু কোনো প্যালেস্টাইনের এক্সপার্ট হিসেবে আমি আজকে আলোচনা করছি না। আমি একজন বাংলাদেশি সিভিলিয়ান, এবং গত প্রায় 10 বছর ধরে আমি আহ, একেবারে প্যালেস্টাইনের যারা সিভিলিয়ান আছেন তাদের সাথে আমি ওঠা বসা করছি, তো এখনো করছি। তো সেই প্রেক্ষাপটে আমি হয়তো বা আমার যেই দীর্ঘদিন ধরে একটা জিনিস ফলো করা, এবং সামহাও আমার স্পাউজের মাধ্যমে আমার কাছে আমি না চাইলেও প্রতিদিন তথ্য আসে। হ্যাঁ, সেই তথ্যগুলো বিভিন্ন ন্যারেটিভস আছে, বিভিন্ন ইয়ে আসে। তো আমার ঢাকায় যখন ছিলাম, ঢাকায় আমাদের বাসায় বাংলাদেশে বসবাসরত প্যালেস্টাইনিয়ান যারা বিভিন্ন মেডিকেল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা খুব অহরহই আমাদের বাসায় আড্ডা মারতেন। তখন তাদের সাথে আমার কথাবার্তার মাধ্যমে আমি যেই উপলব্ধির জায়গাটা সেখান থেকে কথা বলছি। তো আল কুদসের ব্যাপারে যেই আমাদের মুক্ত করার উপায় কি, কিংবা আমার মনে হয় যে এই বিষয়টা আমি একটু ভিন্নভাবে চিন্তা করি আর কি। ভিন্নভাবে চিন্তা মানে যে এটা হলো পৃথিবীতে মানুষ খুব সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ তার এক জীবনে অথবা আহ, তার পক্ষে কোনো যুদ্ধই অথবা কোনো আপনার সংগ্রামেই শুরু এবং শেষ করে যেতে পারে না। হ্যাঁ, এটা আসলে এটা একটা ধারাবাহিকতা, এটা একটা সিলসিলা। যে নবুয়তের যেরকম সিলসিলা ছিল, তো আমাদের মানুষের মধ্যে প্রতিটা মানুষও আসলে একটা সিলসিলার একটা অংশ, এক একটা ডট। তো এখন আমার লাইফে আসলে আমি কতটুকু করে যেতে পারলাম, আমার সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেটাকে আসলে উগ্রপন্থা, মানে এটা আমার না, মানে আমরা সমাজ যেটাকে আইডেন্টিফাই করছে, কিংবা আমার উপলব্ধি হলো যে এই যে এই মানুষের সীমাবদ্ধতার জায়গাটা আপনার অনুধাবন না করে, অথবা আমার রোল কি এই পুরো আপনার ইতিহাসের পরিবর্তনে, অথবা যেমন একটা জিনিস অর্জনের ক্ষেত্রে, সেই রোলটা যদি আমি মনে করি যে না, আমি আমার জীবনে অথবা আমাকে এটা শেষ করতে হবে, হ্যাঁ, এবং আমার পরে আসলে কিছু নেই। যেমন ইমাম মাহাদির সম্পর্কে যেই আপনার বেশিরভাগ ন্যারেশন দেখবেন, এবং যারা ভবিষ্যৎ বক্তা তাদেরও কিন্তু ইয়ে হলো যে এখনই হয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীতে তো সময়ের যে ধারণা, আপনি যদি দেখেন যে সময়টা কিন্তু সত্যিকার অর্থে এটা 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 অসীম। এবং যেমন আমরা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা সময়কে গালি দিও না, কারণ মানে আমরা যেটা ইয়ে করি যে তিনি সময়, মানে আদি এবং অন্ত সব মিলে যেটা আমরা সময় বলি, আমরা তো আসলে সময়কে ধারণ করতে পারি না, সময়ের একটা অংশে আমরা বিরাজ করি। তো আমি যে অংশটা বিরাজ করি, তো আমি আমার জীবন পাইছি 20 বছরের, তো আমি 20 বছরের মধ্যে হয়তো বা আমি আমার 20 বছরের মধ্যে থেকে কন্ট্রিবিউট করবো। যে 80 বছর পেয়েছে ডক্টর ইউনূসের মধ্যে, সে 80 বছরের মধ্যে কন্ট্রিবিউট করবে। তো আমি তো আসলে এই যে একটা মহাকাল, এই যে ধরেন আপনার আল কুদস হয়তো 12-1000 বছর পরে মুক্ত হবে। আমার সরি, আমার এই কথাগুলো যেহেতু এটা পাবলিকলি যাচ্ছে, প্লিজ ধর্মতাত্ত্বিক ওই ব্যাখ্যা হিসেবে দিবেন না। তো মেন জিনিসটা হলো যে আমরা ব্যক্তি হিসেবে আমার যে সীমাবদ্ধতার জায়গা,
সেটা চিন্তা করে আমি যে আমার ঈমান আছে, আমার প্রতি যে দায়িত্ব আছে, দায়িত্বের জায়গায় আমরা কতটুকু পালন করলাম, সেটা গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো যে এই যে প্রশ্নটা আসলে এখানে আসেনি, যে এই যে হামাসের অথবা আপনার ইসরায়েলের এবং আপনার আমেরিকার একটা ত্রিমুখী যে একটা সংঘাত চলছে এখানে। হ্যাঁ, ত্রিমুখী না, আমি যদি বলি তিনটা এখানে পক্ষ আছে এই সংঘাতের মধ্যে। এই সংঘাতটা কিন্তু দেখেন এখানে বিভিন্ন ভাবেই আমরা বলতে পারি যে এটা কেন হচ্ছে না হচ্ছে, অনেকগুলো কারণ আছে। তো প্রথমত হলো যে আপনার যারা গাজার বাসিন্দা, বিশেষ করে গাজায়, আমি পশ্চিম তীরের কথাটা আলাদাভাবে বলছি না। তো আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু এটা যারা আছেন ছোট ভাইরা সবার জন্য বলি, যে তথ্যটা দেই যে আপনার প্যালেস্টাইনের মানুষের কিন্তু গড় আয় কিন্তু $5,000 বেশি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেটা একটু আগে যেটা বললাম না, যে আসলে আমরা কি অবস্থায় আছি। বিশেষ করে পশ্চিম তীরের যারা আছেন তারা কিন্তু বেশ সচ্ছল, এবং তারা বেশ আপনার যদি একটা মানবাধিকার এবং অ্যাপার্থাইডের জায়গাটা বাদ দেন, আহ, মানে দে আর লিভিং এর অ্যাকচুয়ালি বেটার লাইফ দেন আছে। তো গাজার ক্ষেত্রে যেটা হয়েছে, গাজার ইকোনমি যেহেতু মানে এটা একটা সিজড আপনার জায়গা, সেক্ষেত্রে তার একটা স্বতন্ত্র ইকোনমি গড়ে উঠেছে। এবং স্বতন্ত্র ইকোনমি গড়ে ওঠার একটা বড় আপনার হিসেবে যে পশ্চিম তীরের গভর্নমেন্ট তো আসলে একটা লেজিট গভর্নমেন্ট। হ্যাঁ, সে ট্যাক্স উঠায়, তার একটা নিজস্ব পলিসি আছে, সে ট্যাক্স কিভাবে উঠাবে। কিছু ট্যাক্স ইসরায়েল উঠিয়ে দেয়, যেমন ইম্পোর্ট ডিউটি গুলো। আর কিছু ট্যাক্স সে তার মিউনিসিপ্যালিটির মাধ্যমে উঠায়, সেটাও ইসরায়েল তাদের সহযোগিতা করে। আর গাজার ক্ষেত্রে যেটা হচ্ছে, গাজার পুরোপুরি ট্যাক্স এটা ইনফরমাল, এবং এই ট্যাক্সটা উঠায় হামাস। তো হামাস যেহেতু হামাস ডিফেক্ট টু গভর্নমেন্ট এখানে, তাহলে হামাসের সাথে জনগণের সম্পর্কটা একটু আমাদের বুঝতে হবে। যে মানে সাকিব ভাই, আমি কি সময় নিয়ে নিচ্ছি বেশি? দু তিন না মিনিট না না, বল। ভাই ভাই আপনি বিষয়টা আমার মনে হয় ব্যাখ্যা করলেই হবে, যেহেতু প্রশ্ন একটা এসেছে, এটা ক্লিয়ার না, হবে আর এটা কি। এটা প্রশ্নের বাইরে গিয়ে কিন্তু এই প্রশ্নটা আসে জি নাই। জি 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 জি। মূলত আমরা যদি দেখি, সাপোজ ধরুন বাংলাদেশে এখন গভর্নমেন্ট আছে, আপনি জানেন যে এই পণ্যের উপর এত পার্সেন্ট ট্যাক্স আছে। আপনি এটা ইম্পোর্ট করবেন এত পার্সেন্ট ট্যাক্স, এক্সপোর্ট করলে আপনি হয়তো ইনসেন্টিভ পাবেন, অথবা আপনাকে কোথাও কোথাও ট্যাক্স দিতে হতে পারে। তো এখন আপনি হুট করে যদি মনে হয় এখানে একটা সরকার আসলো, যে সরকার আসলে এই আগের সব পলিসি টলিসি বাদ দিয়ে দিল, হ্যাঁ, অথবা এই সরকারের একটা ডিফেক্টিভ ভাবে দেশ চালাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে এই এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে যাবে, 200 কোটি ট্যাক্স নিয়ে আসলো। আজকে ওর কাছে গেল, ওর কাছ থেকে ধরেন 2,000 টাকা নিয়ে আসলো। তখন কি হবে? এখন হামাসের ক্ষেত্রে যেই আপনার সিভিলিয়ানদের সাথে যে হামাসের সম্পর্কটা, এটা একটা ডিস্টর্টেড রিলেশনশিপ। এটা এই কারণে, কারণ হামাসের তো কোনো কনস্টিটিউশন নাই। হামাস যে আপনার গাজার আপনার ডিফেক্টিভ গভর্নমেন্ট, হ্যাঁ, গাজার যে আপনার 2.5 মিলিয়ন, প্রায় 26 লক্ষ মানুষ, 27 লক্ষ, 27 লক্ষ মানুষের যেই আপনার শাসক, তাদের যে মন্ত্রিসভা আছে, তাদের যে গভর্নমেন্ট আছে, তাদের তো আসলে কোনো আপনার আলাদা কনস্টিটিউশন নাই যে এই গাজাকে রুল করার জন্য। তারা নেদার তারা আপনার পশ্চিম তীরের যে ফাতাহ অথবা আপনার পিএলুর কনস্টিটিউশন মেনে তারা সরকার চালায়। ইভেন আগে যেটা হয়েছিল আপনার 2014 সালের দিকে, যারা পিএলুর কর্মীরা যারা ইয়েতে ছিল, পিএলুর ঠিক না, পিএলুর নিয়োগকৃত মানে মূল গভর্নমেন্টের নিয়োগকৃত যারা গাজায় ছিল, তাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করে দেওয়া হয়। এর মধ্যে মানে মাই মাদার ইন ল ইজ অলসো ওয়ান অফ দেম। উনি এখনো পেনশন পাচ্ছেন সরকার থেকে, পশ্চিম তীরের সরকার থেকে। তো কারণ গাজায় এই বিষয়টা আর একটু সবাইকে ইয়ে করার বলে নেওয়া ভালো, যে গাজায় কিভাবে হামাস নিয়ন্ত্রণ নিল। মূলত হামাস 2007 সালের ফিলিস্তিনের প্রথম এবং শেষ নির্বাচন, যে নির্বাচনটা হিলারি ক্লিন্টন সেখানে দুতালি করে এই জিনিসটা সেটেল করে দিয়েছিলেন। এই নির্বাচনে হামাস গাজায় জয়ী হয়, এবং আপনার পশ্চিম তীরে জয়ী হয় ফাতাহ। যেটা আমাদের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে যেটা হয়েছিল, যে প্রাদেশিক পরিষদে পুরোপুরি আওয়ামী লীগ জয়ী হয়েছে, আর পশ্চিম পাকিস্তানে দেখা যায় ভুট্টোর তখন পিপলস জি পার্টি জি জয়ী। তো এখন আমাদের যেটা হয়েছে, যে সরি, ওখানে যখন আপনার হামাস জয়ী হয়, তখন কিন্তু হামাস এবং ফাতার মধ্যে একটা গৃহযুদ্ধ হয়। তখন হামাসের সদস্যরা, ফাতার যারা ছিল, গাজায় কাজ করতো। ইনডিড গাজায় কিন্তু ইভেন আপনার ইয়াসির আরাফাতের কার্যালয় কিন্তু পরবর্তীতে গাজায় ছিল, এটা আমাদের বলার জন্য। এবং ফিলিস্তিনের সবচেয়ে বড় শহর এখনো রাফা। হ্যাঁ, আপনি যে রাফা হুম এখন হুম। এই জি। তো এখন আপনার এই যে এই আপনার গাজায় হামাস এবং ফাতার মধ্যে একটা গৃহযুদ্ধের প্রেক্ষাপটে 350 থেকে 400 এখানে মানুষ মারা যায়,
মেরে কিন্তু সেখানে ফাতাহকে হামাস মানে গাজাকে ফাতাহ মুক্ত করে, হ্যাঁ, হামাস নিজেদের নিয়ন্ত্রণ নেই সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত, এবং সেই ঘটনার পর থেকে কিন্তু আপনার এখানে ইসরায়েল আমেরিকা এই গাজার উপরে সিজ করে, আপনার গাজার উপরে স্যাংশন জারি করে, যেহেতু হামাস একটা তাদের ভাষায় টেররিস্ট অর্গানাইজেশন, সে স্যাংশনের কারণে কিন্তু এই মানুষগুলো এখানে বন্দী। এবং আরেকটা বিষয় হয়তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কখনো গাজায় গিয়েছি কিনা। তো একটা বিষয় একটু সাকিব ভাই বলি, আমার ওয়াইফ বাচ্চারা আগে প্রতি বছর গাজা একবার যেত, ওরা গাজায় ঢুকতে পারে। আপনি ইজিপ্টের আহ, ইয়া থেকে আপনার কায়রোর বিমানবন্দর থেকে রাফা পর্যন্ত সিনাই উপত্যকার মধ্য দিয়ে প্রায় 25-26টা চেকপোস্ট পার হয়ে গাজায় ঢুকতে পারবেন আপনি, কিন্তু আপনি বের হতে পারবেন না। আপনি যেদিন গিয়েছেন সেদিনও ঢুকতে পারবেন, আপনি যখন বের হবেন, আপনি যেদিন ঢুকবেন, রুটিনটা হলো ঢুকার সময় আপনি নাম লিখে আসবেন যে আমি বের হতে চাই। তখন আপনার 3 মাস 4 মাস 5 মাস পরে আপনার নাম আসবে, নাম আসলে তখন আপনি ওখান থেকে এক্সিট বের নিতে হতে পারবেন। পারবেন। এই জন্য মানে আমি ট্রাস্ট। আমার আমি যে গাজা যাইতে চাই না তা না, যে আমি তো যেহেতু গাজা এয়ারপোর্ট নেই, তো আমি তো গাজায় ঢুকবো, কিন্তু আমি তো ঢুকবো আমার ইচ্ছায়, আমি তো আর বের হতে পারবো না। তো এখন আবার বের হতে কি হতো, তখন যাদের খুব জরুরি প্রয়োজন তারা গিয়ে আপনার হামাসকে $1000 করে ঘুষ দিলে তারা হয়তো বা ওই সিরিয়ালটা এনে দেয়, হ্যাঁ, যে 3 মাস পরে ছিল, এটা হয়তো বা আগামী 3-4 দিনের মধ্যে আপনার এনে দিলে আপনি বের হয়ে চলে যাবেন। তো এরকম অনেক ঘটনা আছে। তো গাজার এই বিষয়গুলো আমাদের অনেকেরই মধ্যে অজানা, যে গাজাটা কিভাবে গভর্ন হচ্ছিল দীর্ঘদিন ধরে। এবং গাজা আসলে 2টা রাস্তা ছিল গাজায়, একটা হলো ইসরায়েলের দিকে আল সালেম আপনার গেট, আর একটা হলো যে রাফা, হ্যাঁ, রাফা ক্রসিং যেটা, জি। রাফাটা হলো আপনার ইজিপ্টের সাথে আর ইসরায়েলের সাথে। আচ্ছা, সালেম নামটা আমি একটু আবার দেখতে হবে, কারণ এটা তো গেট বন্ধ, ইউজড হয় না, ইউজড হলে নাম জি জি। মাথায় আসে বারবার। তো এখন যে জিনিসটা হয়েছে, যে আমাদের লাস্ট যে বিষয়টা আপনি বারবার আমাকে নক করছেন, আমি বুঝতে পারছি টাইম ঘনিয়ে আসছে। জি জি। মূলত হামাসের সাথে তার জনগণের সম্পর্কটা এটা এখন না, এটা শুরু থেকেই এটা একটা ডিস্টর্টেড রিলেশনশিপ। এটা একবার ভোট দিয়েছে, কিন্তু বারবার তো ভোট দেয় না জনগণ, কিন্তু জনগণ তো আর হামাসকে সরাতে পারছে না। এখন এই যে একটা জনগণ তার যে আপনার হামাসের সাথে সম্পর্ক, এবং হামাস জনগণকে যেভাবে ট্রিট করছে, এই কারণে কিন্তু আজকে যখন আপনার আপনার হামাস যখন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যায়, তখন কিন্তু জনগণ তার আসলে মাথায় থাকে না। তার মাথায় থাকে তার যে যোদ্ধারা যারা বন্দী আছে ইসরায়েলের কারাগারে, তাদের কিভাবে মুক্ত করা হবে, তাদের যে নেতারা আছে তাদের পরিবারের সদস্যরা কোথায় কোথায় মুক্ত করা হবে। ইভেন এমন হয়েছে যে গাজার সাথে আপনার ইসরায়েলের ডিল, কিন্তু মুক্তি পাচ্ছিল পশ্চিম তীরের 1,500 বন্দী। আপনার খেয়াল করে দেখবেন যে বন্দী বেশিরভাগ ডেস্টিনেশন পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংকে। তার মানে গাজার মানুষদের সাথে হামাসের যে সম্পর্ক, এই সম্পর্কের সাথে এই যুদ্ধবিরতির একটা সম্পর্ক আছে। এই যুদ্ধবিরতিরা যদি মনে হতো যে না, গাজার মানুষদের সাথে যদি তাদের যে নেতৃত্ব, তাদের যে সরকার, তাদের সাথে যদি তাদের ওনারশিপ থাকতো, সম্পর্কটা থাকতো, যে যে আমাদের নেতা, তখন কিন্তু আসলে ওই নেতাও সিদ্ধান্ত নিত জনগণকে মাথায় রেখে। আর স্বাভাবিকভাবে জনগণও তাদের নেতাকে মেনে যুদ্ধে যেত। আমরা কি দেখি গাজার কি সবাই যুদ্ধ করছে? না, গাজার তো হামাসের যোদ্ধারা ছাড়া তো কেউ যুদ্ধ করছে না। ইভেন হামাস এই আগে যখন যুদ্ধবিরতি হয় তখন নতুন করে প্রায় 20,000-এর মতো নতুন রিক্রুটমেন্ট করেছে। রিক্রুটমেন্টটা সিম্পলি, গাজায় মানুষ আপনার অভাবের তাড়নায়, তার তো কিছু করার নেই, এখন সে সৈন্যবাহিনীতে জয়েন করলে সে তার বেতন আসবে, অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা আসবে, রিক্রুটেড হয়ে গেল। তো মূল বিষয়টা আমরা যেটা আজকে আমি ইনসাইটটা দিতে চাই, সেটা হলো যে আমরা যেই সিভিলিয়ানদের জন্য আজকে আমাদের মন কাঁদে, এই সিভিলিয়ানদের প্রোটেক্ট করার জন্য হামাসের অথবা তাদের শাসকদের যে পলিসি, তাদের শাসকদের যেই দায়বদ্ধতার জায়গা, এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে তারা দায়বদ্ধ কিনা। তারপর দেখতে হবে যে আরো অন্যান্য রাষ্ট্রগুলো দায়বদ্ধ কিনা। হামাস যদি তার জনগণের প্রতি দায়বদ্ধ হতো, তাহলে ইসরায়েলের সাথে কাতার কিংবা ইজিপ্টের মধ্যস্থতার অনেক আপনার নেগোসিয়েশন হয়েছে, এবং প্রতিটা নেগোসিয়েশনে আপনার যদি আল জাজিরা ফলো করেন কিংবা এই যেগুলো রেগুলার ফলো করেন, সবচেয়ে বড় কঠিন কঠিন শর্তগুলো আসলে আসে দুর্বল পক্ষের কাছ থেকে। পৃথিবী শাসিত হয় সবলদের দ্বারা। আপনি সবলদের সাথে যখন কৌশলী ট্রিট করতে হবে, কিন্তু হামাসের সাথে যখন আপনার এই ডিলগুলো হয়, আমরা দেখি যে মানে রুল সেটার হলো হামাস, কিন্তু আসলে হামাসের রুল সেটিং তো ইসরায়েল কিংবা আমেরিকা মানতে পারছে না। এখন যেভাবে আগ্রাসী ভাবে যে আক্রমণ চালানো হচ্ছে, আক্রমণ চালানোর
রেফারেন্সটা হলো যে যুদ্ধবিরতি যখন কার্যকর হয় আপনারা খেয়াল করবেন, এই আপনার অল্প কিছু যুদ্ধবন্দীকে যখন ট্রান্সফার করা হচ্ছিল, একেবারে হামাসের যোদ্ধারা আপনার যুদ্ধের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নতুন গাড়ি নিয়ে একেবারে হিউজ শোডাউন দিয়েছিল। এই শোডাউনটার পরেই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা আরো বেশি করে অ্যাওয়ার হয়ে যায় যে না আসলে, অথবা এটা একটা ষড়যন্ত্র হতে পারে, যেটা অনেকে বলছে যে যে নেতানিয়াহুর সাথে হামাসের সম্পর্ক আছে, যে কারণে এরকম এরকম একটা রিপোর্ট আমরা দেখলাম যে নেতানিয়াহু 1 ইঞ্চি মাটি যে- যেখানে আপনার হুম, হুম, মানে বোমা পড়ে নাই, সেখানে কিভাবে কোথা থেকে এই এরা একেবারে আসলো। হুম, সুন্দর হুম। পোশাক পরা, নতুন গাড়িওয়ালা, নতুন পোশাক পরে এত অস্ত্র নিয়ে কিভাবে আপনার আসলো? তো এখন এই জায়গাগুলোতে আসলে আমাদের যে কাজটা, আমি বারবার ফিরে যেতে চাই যে প্যালেস্টাইন আমার আত্মার জায়গা, কিন্তু আমার শরীর, আমার দেহ, আমার পরিবার পরিজন, আমরা যে বাংলাদেশ আছি, আমরা যাতে কোনোদিন প্যালেস্টাইন না হয়ে যাই, সেটার জন্য আমাদের কাজ করা ছাড়া আমাদের আসলে এর চেয়ে বড় কোনো প্যালেস্টাইনের পক্ষে কাজ নেই। আমরা যদি পৃথিবীর অন্যতম বড় মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে একটা পিসফুলি আমরা যদি সহাবস্থানে দাঁড়াতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোকে আল কুদসের জন্য, কিংবা অন্যান্য অন্যান্য জায়গায় যেখানে ক্ষত আছে সেগুলোর জন্য কাজ করা। তো আমি মূলত একজন ব্যক্তি মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই চেতনা থেকে বাংলাদেশের জন্য কাজ করি, যাতে আমরা বাংলাদেশ কোনোদিন প্যালেস্টাইন না হয়ে যাই, এবং বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, সামাজিকভাবে মুসলিম উম্মাহর অন্যতম একটা প্রাণকেন্দ্র হতে পারে। সেটাই আমার প্রেরণা প্যালেস্টাইন থেকে। আমার আসলে শেষ পর্যন্ত আমি এই প্রেরণাই প্যালেস্টাইন থেকে নেই। ধন্যবাদ আলাউদ্দিন ভাই, দীর্ঘ সময় ধরে আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কথায় আমরা নতুন ইনসাইট পেয়েছি, এবং আসলে আমাদের কি করণীয়, ফিলিস্তিনের জন্য আমাদের কি করণীয়, আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে অনেক নতুন নতুন চিন্তার আমরা রসদ পেয়েছি। ধন্যবাদ আলাউদ্দিন ভাই, আপনি দীর্ঘ সময় ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তী বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আপনাকে আমরা পাশেই পাবো। আজকের মতো আমরা শেষ করব, বিদায় নেব, এবং ফিলিস্তিনের জন্য আমাদের অন্তঃস্থল থেকে দোয়া থাকছে, ফিলিস্তিনের জন্য শুভকামনা থাকছে, আল আকসার জন্য আমাদের অন্তরের যে শুভ্রতম দোয়া, শুভ্রতম ইচ্ছেটুকু সেটুকু তোলা থাক। ইনশাআল্লাহ আমরা কখনো মুক্ত আকসায় নামাজ পড়ার বাসনা নিয়ে আমরা আজকের মতো আমাদের এই লাইভ শেষ করছি, আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।